সে এক রাজার দেশ, ৭ সাগর পেরিয়ে তেপান্তরের মাঠ, সেই নিঝুম খাঁখা দিকহীন মাঠের পরে ঘোর জঙ্গলে ঘেরা সেই দেশ। পাশ দিয়ে কুলুকুলু রবে গানের ছন্দে বয়ে চলেছে নদী। নদীর ধার ঘেঁষে নিবিড় ঘন জঙ্গল। সেই জঙ্গলে ঘেরা দেশে সেই রাজ্য। প্রাসাদ, অট্টালিকা, কুঁড়ে, পুকুর, দিঘি, সরোবর, গ্রাম, জনপদ সব মিলিয়ে রমরম গমগম এক দেশ। দেশের রাজা সূর্যকেতু। রাজার যেমন ধন দৌলত তেমনই প্রতাপ। লোক লস্কর, পাইক বরকন্দাজ, সেপাই শাস্ত্রী, হাতি ঘোড়া কিছু কম নেই রাজার। প্রজাদের তিনি খুব ভালোবাসেন, নিজের ছেলের মতো। প্রজারাও তাদের সুখ দুঃখ রাজাকে জানায় প্রাণ খুলে। সূর্যকেতুর রাজ্যে ধনে জনে লক্ষ্মী সর্বদা বিরাজমান। প্রজারা সুখী, রাজারাও সুখী। সেই স্বপ্ন সুখের দেশে একবার শুরু হলো অনাবৃষ্টি। এক এক করে ৮ মাস বৃষ্টির ফোঁটা পায়নি মাটি। ফসলের ক্ষেত তৃষ্ণায় হাঁ হয়ে আছে। গাছপালা পাতা খসে ডাঁটি সার। জলের অভাবে গলা শুকিয়ে পাখিরা গান করতে ভুলে গেছে। কতক মরে গেছে, কতক দেশ ছেড়ে ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে। মাঠে ঘাটে পশুর হাড় কঙ্কাল লুটোপুটি খাচ্ছে। মানুষজন হাহাকার করে হাঁপিয়ে গিয়ে এমন নাভিশ্বাস তুলছে যে চোখে দেখা যায় না। পশু পাখি প্রজা মরে যাচ্ছে। গাছপালা তৃণগুল্ম শুকিয়ে যাচ্ছে। ভাবনা চিন্তায় রাজা সূর্যকেতুর রাতের ঘুম, দিনের বিশ্রাম সব ঘুচে গেছে। খেতে হয় বলে খান, দরবারে বসতে হয় তাই বসেন। মুখের হাসি, মনের আনন্দ সবই মুছে গেছে। সারাক্ষণ কেবলই চিন্তা আর চিন্তা। কি হলো? এমনভাবে সব জ্বলে পুড়ে যাচ্ছে কেন? কার অভিশাপ লাগলো এই সোনার রাজ্যে? এমন সময় একদিন সূর্যকেতু দরবারে বসে আছেন। মুখে দুঃখ আর বিষাদের ছায়া, চোখের দৃষ্টি মলিন। বৃদ্ধ মন্ত্রী পাশে বসা। চিন্তায় চিন্তায় তারও দাড়ি পড়েছে ঝুলে। রাজা বললেন, মন্ত্রী, আপনি অভিজ্ঞ ও বিদ্বান, এখনো একটা প্রতিবিধানের কথা ভাবতে পারছেন না? প্রজাদের মলিন মুখ, দেশের ফুটিফাটা চৌচির মাটি যে আমি আর দেখতে পারছি না। এই দুর্ভাগ্য মোচনের কি কোনো উপায় নেই? মন্ত্রী তার দাড়িতে হাত বুলিয়ে খানিকক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, মহারাজ, রাজ্যে যে কোনো একটা খারাপ কাজ কিছু একটা হয়েছে, আর তার ফলেই দেবতারা রুষ্ট হয়ে আমাদের শাস্তি দিচ্ছেন। এটাও সত্য কথা। কিছু যদি মনে না করেন মহারাজ, তবে নির্ভয়ে একটা কথা বলি। রাজা সূর্যকেতু মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি বলতে চাইছেন আপনি? সম্পূর্ণ নির্ভয়ে বলুন মন্ত্রী। মন্ত্রী বললেন, মহারাজ, প্রাচীনরা বলেন রাজাই রাজ্যের অধীশ্বর, প্রজার সুখ দুঃখের একমাত্র অধিকারী। সে কারণে রাজার আরেক নাম বিধাতা। তার বিধান মেনেই প্রজারা সুখে শান্তিতে থাকে। রাজার কাজের ফলই প্রজারা ভোগ করে। যে রাজা পুণ্য কাজ করেন তার পুণ্যের ফল রাজ্যে লক্ষ্মী বিরাজ করে, আর যে রাজা তার বিপরীত কাজ করেন তার রাজ্যে নেমে আসে অশান্তি। রাজার পুণ্যে প্রজার সুখ, রাজার পাপে প্রজার দুঃখ। আপনি রাজপুরোহিতকে দিয়ে অনুসন্ধানের ব্যবস্থা করুন। রাজা বললেন, মন্ত্রীবর, আপনি যথার্থই বলেছেন, কিন্তু আজ ৮ মাস ধরে ক্রমাগত চিন্তা করে কিছুতেই উদ্ধার করতে পারছি না ঈশ্বরের কাছে আমি কি এমন অপরাধ করলাম। আমি যথাসাধ্য ন্যায় বিচার করি, তা আপনাদেরই সাহায্যে কোনো গুরুতর বিষয়ে আপনার মতামত না নিয়ে আমি কোনো কাজ করি না। কোনো প্রজা কষ্টে থাকে কি না
তার সেই খবরাখবরের জন্য আমি সর্বদা নগরের চতুর্দিকে গোপনে গুপ্তচর নিয়োগ করেছি। তারাই প্রজাদের সুখ দুঃখ অভাব অভিযোগের কথা আমাকে জানায়। আমি অনুসন্ধান করে সব ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি। মন্ত্রীবর, নিজের অজান্তে যদি কোনো অপরাধ হয়ে থাকে। সূর্যকেতু তখনই রাজপুরোহিতকে খবর পাঠান। তিনি এলে মন্ত্রী বললেন, গুরুদেব, আপনি আমাদের এই রাজ্য জুড়ে দুর্যোগের নিবারণের উপায় করুন। রাজপুরোহিত পরদিনই বিশেষ পূজা হোমে বসলেন। 3 দিন 3 রাত এক ঠাই পূজা করবেন। পূজা শেষ হতে তিনি ধ্যানে বসলেন। চতুর্থ দিনের সন্ধ্যায় পুরোহিত ধ্যান ভেঙে উঠে গেলেন। কিন্তু তার চিন্তিত মুখ দেখেই রাজা ও মন্ত্রীর ভাবনা দেখা দিল। রাজা প্রণাম করে উঠে দাঁড়াতেই পুরোহিত বলেন, মহারাজ, আপনি মন্ত্রী মহাশয়কে নিয়ে মন্ত্রণা কক্ষে যান, আমি আসছি। তক্ষুনি রাজার আদেশে মন্ত্রণা কক্ষের দরজা খুলে গেল। প্রহরীরা বল্লম বর্ষা হাতে প্রহরায় দাঁড়িয়ে গেল। রাজপুরোহিত বিশ্রাম শেষে মন্ত্রণা কক্ষে এলেন। রাজা মন্ত্রী সকলেই উৎকণ্ঠিতভাবে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। আসন গ্রহণ করে পুরোহিত বললেন, মহারাজ, আপনাকে যে সংবাদটি দেব তা অতীব গোপনীয়। জানাজানি হলে রাজ্যের সমূহ বিপদ। ধ্যানে আমার ইষ্ট দেবতা আমাকে যা জানালেন তাই বলছি, শুনুন। রাজবাড়ির অশ্বশালায় 2 জন নতুন অশ্বরক্ষক নিযুক্ত হয়েছে। তারা মানুষ নয়, মানুষের ছদ্মবেশে 2 পিশাচ। রাজকন্যাকে বিয়ে করবার উদ্দেশ্যে তারা মানুষের বেশে রাজপুরীতে প্রবেশ করেছে আর সুযোগের অপেক্ষা করছে। সুযোগ পেলেই রাজকন্যাকে নিয়ে উধাও হবে। এই 2 পিশাচ যতদিন রাজ্যে থাকবে ততদিন রাজ্যের অবনতি ছাড়া উন্নতি হবে না মহারাজ। রাজপুরোহিতের কথা শুনে রাজা মন্ত্রী দুজনেই বিস্মিত হলেন। ভয় হলো তাদের মনে। রাজা জিজ্ঞাসা করলেন, গুরুদেব, তাদের কবল থেকে নিষ্কৃতি পাবার উপায় কি হবে? আপনার কথায় মনে পড়ল, ঠিক 8 মাস আগেই 2 জন নতুন লোক কাজ নিয়েছে অশ্বশালায়। তারা আমার খাস অশ্বশালায় কাজ করে বলে তাদের কথা আমি জানি। 2 জনেই তাদের কাজে খুবই পারদর্শী। এরই মধ্যে তারা কাজের গুণে সকলের প্রশংসা লাভ করেছে। এখন আপনার কাছে যা শুনলাম তাতে মনে হচ্ছে এখনই তাদের জল্লাদের হাতে তুলে দেওয়া উচিত। না মহারাজ, পুরোহিত বললেন, এমন ভুল কাজ একদম করবেন না। এরা পিশাচ, মায়াবী। এভাবে তাদের মৃত্যু হবে না। এরা এখনো জানে তাদের পরিচয় কেউ জানে না। যদি একবার সন্দেহ হয় তাহলে তারা নিজ বেশ ধারণ করবে। আপনার স্বীকৃতি ছিল, সেই কারণে তারা এখনো পর্যন্ত রাজ অন্তঃপুরে প্রবেশ করতে পারেনি। মন্ত্রী বললেন, কিন্তু তাদের পরিচয় যখন জানা গেল তখন তো আর চুপ করে বসে থাকা যায় না। একটা বিহিত যথাসম্ভব তাড়াতাড়ি করা দরকার। বিলম্ব হলে নতুন কোনো বিপদের মধ্যে আমরা পড়তে পারি। পুরোহিত বললেন, মহারাজ, আমাদের রাজ্যের সীমায় যে নদী, তার ধার দিয়ে এগিয়ে গেলে জঙ্গল পার হয়ে তেপান্তরের মাঠ। সেই মাঠের মাঝখানে আছে এক তাল গাছ। সেই তাল গাছের নিচে কুড়ে ঘরে বাস করে এক বুড়ি। বুড়িকে বয়সের জন্য ডাইনির মতো দেখতে হলেও আসলে সে কিন্তু মানুষই। তার বয়স যে কত কেউ তা জানে না। সেই বুড়ি ভূত প্রেত পিশাচের বিদ্যা জানে। তার কাছে আপনি বিশ্বস্ত লোক পাঠান। সেই বুড়ি একমাত্র সঠিক বিধান দিতে পারবে। মন্ত্রণা কক্ষ থেকে বেরিয়ে সেই দিনই রাজা স্থির করলেন, কোনো বিশ্বস্ত লোক নয়, তিনি নিজেই যাবেন তেপান্তরের মাঠে বুড়ির কাছে। পরদিন মন্ত্রীকে কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাজা গোপনে ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন। রাতের অন্ধকারে কেউ বুঝতে পারল না কিছু।
অন্ধকার রাতে বনের পথ পার হয়ে ভোর ভোর সময়ে যখন পূর্ব আকাশে কেবল লাল আভা জেগে উঠেছে, সেই সময়ে রাজা সূর্যকেতু তেপান্তরের মাঠে এসে পৌঁছলেন। দিক দিগন্তহীন মাঠের মধ্যে দিয়ে চলতে চলতে দুপুর নাগাদ রাজার ঘোড়া এসে দাঁড়ালো আকাশ ছোঁয়া তাল গাছের নিচে। সত্যিই যেন তাল গাছের তলায় কুঁড়ে ঘর। ঘোড়া থেকে নেমে রাজা তাল গাছের সঙ্গে ঘোড়ার রাশ বাঁধলেন। অমনি তার কানে গেল ঘরের ভেতর থেকে কে যেন বলছে, আমা, রাজা এসেছে। রাজা সূর্যকেতু ভাবলেন, তিনি যে রাজা ছদ্মবেশ দেখে তো কারও বুঝবার উপায় নেই। তবে কে এভাবে বুড়িকে ডেকে তার পরিচয় বলছে? রাজা এগিয়ে গিয়ে উঁকি দিতেই প্রথমেই চোখে পড়ল সামনেই দাঁড়ের উপর একটা শালিক পাখি তখনও বলে চলেছে, আইমা, রাজা এসেছে, আইমা, রাজা এসেছে। এমন সময় ঘরের ভেতর থেকে কাঁপা কাঁপা গলায় কথা ভেসে এলো, আয় বাছা, ভেতরে আয়। আহা, কত দূর থেকে রাত ভর ঘোড়া ছুটিয়ে এসেছিল, আয়, হাত মুখ ধুয়ে নে। রাজা দেখলেন ঘরের সামনেই জলের ঘড়া। হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলেন। দেখলেন বাঘের চামড়া মোড়া একটা পালঙ্কে বসে আছে বুড়ি। বয়সের ভারে মাথা সোজা করে তুলে রাখতে পারছে না, থরথর করে কাঁপছে। মাথার চুল নয় তো, যেন শনের নুড়ি। মুখের চামড়া যেন ঝুলে পড়া কুচকানো গাছের বাকল। রাজা অবাক হয়ে দেখলেন বুড়ির চোখ দুটি আশ্চর্য উজ্জ্বল, যেন দপদপ করে জ্বলছে। রাজাকে বুড়ি পালঙ্কে বসালো। রাজা বললেন, আয় মা, বিপদে পড়ে তোমার কাছেই এলাম। বুড়ি কাঁপা স্বরে বললেন, আয় মা, তো বিপদে না পড়লে এই তেপান্তরের মাঠে কেউ কি আর আমার কাছে আসে বাছা? ভালো থাকলে কেউ আমার খোঁজ নিতে আসে না। তাই এসেছিস, বেশ করেছিস। তা বিপদটা কি বল শুনি? বুড়ির কথা শেষ না হতেই সেই দাঁড়ে বসা শালিক পাখি বলে উঠল, পিশাচ, পিশাচ, রাজার বাড়ি পিশাচ ঢুকেছে, রাজার রাজ্য শ্মশান হচ্ছে। বুড়ি অমনি ধমকে উঠলেন, থাম, তুই মুখ পুড়ি, অত বক বক করিস কেন? ওকে বলতে দে না। রাজা বললেন, আয় মা, তোমার পাখি ঠিকই বলছে। দুই পিশাচ মানুষ সেজে আমার ঘোড়াশালে কাজ নিয়েছে। তারা এসেছে আজ 8 মাস হলো। এই 8 মাস ধরেই রাজ্য জুড়ে তাণ্ডব চলছে। বৃষ্টি নেই, মাঠে ফসল নেই, পুকুর দিঘি শুকিয়ে কাঠ, গাছপালা, পশু পাখি, মানুষ সব ধুকে ধুকে শেষ হয়ে গেল। গুরুদেব পুজো করে উঠে আমাকে এই খবর দিলেন, পিশাচ দুটোর নাকি রাজকন্যাকে নিয়ে পালাবার মতলব। এখন এর বিহিত করো, নইলে আমার রাজ্য শ্মশান হয়ে যাবে। কথা শুনে বুড়ি ঘন ঘন মাথা দোলাতে লাগলো। তারপর পাখিকে বলল, ফুলটুসি, এবারে তাহলে তুই কথা বল, কি করতে হবে বলে দে বাছাকে। এত বড় ভালো ছেলে, দেশের মানুষকে নিজের মতো ভালোবাসে। ফুলটুসি নামের সেই শালিক পাখি তখন দাঁড়ে ঘুরে বসল। রাজার দিকে মুখ করে বলল, বড্ড শক্ত কাজ। পিশাচ দুটোকে মারতে হবে, তাড়ালে আবার আসবে। মুখ পুরি, সে কথাই তো তোকে বলতে বলছি। কি করে ও দুটোর হাত থেকে রেহাই পাওয়া যাবে সেটা বল। ফুলটুসি বলল, রাজাকে বলো মেয়েকে নিয়ে এসে এখানে রেখে যেতে। রাজকন্যা নেই শুনলে তারা তাকে খুঁজতে বেরুবে, খুঁজে খুঁজে এখানে আসবে। তখন তুমি তাদের মারতে পারবে। তোমার লাঠির ঘা না খেলে ওরা মরবে না।
রাজকন্যা এখানে এসে থাকবে কোথায়? এই ঘর কি রাজকন্যার থাকার উপযুক্ত? তুই যে বললি। ফুলটুসি বলল, রাজকন্যা তো কি হয়েছে? দেমাকে মাটিতে পা পড়ে না নাকি? জীবনে বাঁচতে হলে এই কুড়েতে এসে 7 রাত থাকতে হবে, কষ্ট করেই থাকতে হবে। সঙ্গে দাস দাসী রাখা চলবে না। এ যদি না পারে তো আমি জানি না। এই দেখো গেরো, কথা বলতে না বলতেই রেগে কাঁয়। তুই ছুরি রাগিস কেন অত? ভালো করে বলতে পারিস তো? বাছার আমার মনে কষ্ট হবে না? রাজা বললেন, আইমা, আমার মেয়ের কোনো কষ্ট হবে না। সব অবস্থা মানিয়ে চলবার মতো শিক্ষাই সে আমার কাছ থেকে পেয়েছে। রাজকন্যা হয়েছে বলে দাস দাসী ছাড়া সে অথই জলে পড়বে তেমনটি হবে না। তোমার কাছে 7 দিন কেন, 7 মাসও যদি তাকে থাকতে হয়, সে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারবে। আমার মেয়েকে তোমরা রক্ষা করো আইমা, আমার প্রজাদের তুমি রক্ষা করো। বলতে বলতে রাজা বড় কাতর হয়ে পড়লেন। আইমা বুড়ি সান্ত্বনা দিয়ে বলল, দুঃখ করিস না বাছা, তোর মেয়ে ভালোই থাকবে আমার কাছে। দেখছিলাম তুই কি বলিস। তুই ভালো মনের ছেলে, তোর বিপদ কেটে যাবে। নিশ্চিন্ত হয়ে বাড়ি যা বাবা। সময় করে মেয়েকে গোপনে এখানে দিয়ে যাবি। রাজা বললেন, আমি তাহলে এখন চলি আইমা? ভালোই ভালোই গিয়ে রাজপুরীতে পৌঁছতে পারবো তো? না সন্ধে হলে বেরোবো? হবে না, বিপদ আপদ কিচ্ছু হবে না। ঘোড়া ছুটিয়ে সোজা চলে যাও, ফুলটুসি বলল। রাজা বিদায় নিয়ে আবার ঘোড়ায় চাপলেন। ঘোড়া হাওয়ার বেগে চলতে লাগলো। তেপান্তরে ধুধু মাঠ ভেঙে গভীর রাত, চারিদিক নিঝুম নিস্তব্ধ। রাজা সূর্যকেতুর ঘোড়া ক্লান্ত পায়ে ধীরে ধীরে রাজপুরীর সিংহ দরজা দিয়ে ঢুকল। কয়েক কদম এগিয়ে রাজা দাঁড়িয়ে পড়লেন। রাজবাড়ির অন্দরের দরজায় 2টি ছায়া মূর্তি। সঙ্গে সঙ্গে ঘোড়া থামিয়ে রাজা দাঁড়িয়ে পড়লেন, আর এক হাত কোমরের তরবারিতে রাখলেন। ছায়া 2টি অন্ধকারে নড়ে চড়ে উঠল, দুবার এপাশ ওপাশ করল। রাজা ঘোড়া নিয়ে একটি স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে রইলেন, কিন্তু চোখ ছায়া মূর্তি 2টির দিকে। কিন্তু ভাবতে লাগলেন, তবে কি সেই পিশাচ 2টি যদি তারাই হয়, তবে এখন তিনি কি করবেন? সহসা রাজা চিৎকার করে উঠলেন, কে কে ওখানে, কে? সেই নিস্তব্ধ রাতে রাজপ্রাসাদের দেয়ালে রাজার কণ্ঠস্বর গম গম করে বেজে উঠল। তারপরই রাজা হেঁকে উঠলেন, প্রহরী, 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 কোথায়? সঙ্গে সঙ্গে দেখা গেল ছায়ামূর্তি 2টি ঘোড়াশালার দিকে দৌড়তে লাগলো। এদিকে রাজার হাঁক ডাক শুনে প্রাসাদেই রাত প্রহরীদেরও ঘুম ভেঙে গেল। হৈ হৈ করে জেগে উঠে তারা মশাল জ্বালিয়ে এগিয়ে এলো। প্রহরীরা জানে রাজ্যের প্রজাদের অবস্থা দেখবার জন্য কখনো কখনো ছদ্মবেশে রাজা নগর পরিদর্শনে বের হন। তারা তটস্থ হয়ে সব এক জায়গায় জড়ো হলো। রাজা ধীরে ধীরে ঘোড়া থেকে নেমে খাপ থেকে তলোয়ার খুলে এগিয়ে গেলেন তাদের সামনে। রাতে প্রাসাদ পাহারা দেবার কাজ তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে করো, তা তো আমার জানা ছিল না। আমি তোমাদের উপর বিশ্বাস করে প্রাসাদে তোমরা প্রহরায় আছো বলে নিশ্চিন্তে বেরিয়ে যাই, আর তোমরা আমার সঙ্গে এই ব্যবহার করো। প্রহরীরা হাত জোড় করে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকে। প্রহরীদের সর্দার তখন কাঁপতে কাঁপতে বলতে থাকে, মহারাজ, আমাদের অপরাধ ক্ষমা করুন। কোনোদিন এমন হয় না। আজ ঘোড়াশালার 2টো ঘোড়া পালিয়ে গিয়েছিল বলে রাতে অনেক খোঁজাখুঁজি করতে হয়েছিল। ফিরে এসে কখন? রাজা চমকে উঠে বললেন, ঘোড়া পালিয়ে গিয়েছিল কি করে? নতুন 2জন জমাদার রেখেছি, তারা কি করছিল? তারাই তো খুঁজে না পেয়ে আমাদের খবরটা দিয়েছিল। পরে অবশ্য খুঁজে পেয়েছিলাম। তারপর
ওরা দুজন আমাদের সঙ্গে খানিকক্ষণ গল্প করলো, আর সেই সুযোগেই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। মহারাজ, দয়া করে এবারকার মতো ক্ষমা করুন, আর হবে না। রাজা সূর্যকেতু যা বুঝবার বুঝে গেছেন ততক্ষণে। তবে কেবল হারানো ঘোড়া খুঁজে বার করবার অছিলায় কোনো অভিসন্ধি তাছাড়া আর কিছুই হতে পারে না। রাজা বললেন, ঠিক আছে, যার যার কাজে যাও, এর বিহিত আমি পরে করব। প্রহরীরা মশাল হাতে তাদের নিজেদের জায়গায় চলে গেল। সূর্যকেতু ঘোড়াশালে ঘোড়া রেখে একটু দাঁড়ালেন। সেই দুই ছদ্মবেশী পিশাচ অমনি ছুটে এসে ঘোড়া ধরল, দুজনে দুদিক থেকে। রাজা জিজ্ঞাসা করলেন, তোমরা এমন চৌখস লোক থাকতে ঘোড়া পালিয়ে যায় কি করে? একজন হাত কচলে বলল, মহারাজ, অপরাধ নেবেন না। কি করে যে চোখের সামনে থেকে ঘোড়াটা, সেই আরবি কালো ঘোড়াটা মহারাজ, পালিয়ে গেল। হঠাৎ বুঝতেই পারিনি, তা সকলে মিলে খুঁজে পেয়েছি। ঘোড়া এখন আস্তাবলে আছে তো? হ্যাঁ মহারাজ, এখন ঠিক আছে। ইচ্ছে করেই অন্দরমহলের দরজায় অন্ধকারে তারা কেন ঘোরাঘুরি করছিল তা রাজা জিজ্ঞাসা করলেন না। বেটাদের মনে সন্দেহ দেখা দিলে তো সর্বনাশ। পরদিন রাতেই রাজকন্যাকে পুরুষের পোশাকে রাজা গোপনে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। বুড়ি আইমা খুব আদর করে রাজকন্যাকে ঘরে নিয়ে গিয়ে খাটের ওপর বসালো। ফুলটুসি বলল, কন্যা, যখন যা মন চাইবে আমাকে বলবে, আমি তোমায় সব দেব। রাজকন্যা বলল, আমার আর নতুন করে কি চাইবার আছে? তোমাদের অতিথি হয়ে থাকবো, যেমন রাখবে তেমনই থাকবো। বাহ বাহ, রাজকন্যার মতোই কথা বটে। কই রে, তোরা আয় না। পাখির কথা শেষ হতেই রাজা বিস্মিত হয়ে দেখলেন ফুটফুটে দুটি রাজকন্যার বয়সী মেয়ে কোত্থেকে ঘরে এসে ঢুকল। তারপর রাজকন্যার কাছে এসে বলল, আমরা তোমার সখী, যখন যা বলবে তাই করব। তোমার দুঃখ কিসের? বুড়ি আইমা বলল, রাজা, তুই এখন রাজ্যে ফিরে যা, গিয়ে দেখ ও দুটি আর নতুন উৎপাত ঘটালো কি না। এতক্ষণে নিশ্চয়ই টের পেয়ে গেছে যে রাজকন্যা রাজপুরীতে নেই। রাজা বললেন, আইমা, আমরা তো রাতের অন্ধকারে গোপনে এসেছি, তা ওরা জানবে কি করে? বুড়ি ফোকলা দাঁতে খনখনিয়ে হেসে বলল, এই বুদ্ধি নিয়ে তুমি রাজ্য চালাও বাছা। কন্যার গায়ের গন্ধ হাওয়ায় শুকে শুকে ওরা ঠিক এতক্ষণে বুঝে গেছে। যাকগে, ভয় করিস না কিছু। রাজা আর দেরি করলেন না, তখনই ঘোড়া ছুটিয়ে দিলেন। প্রাসাদে পৌঁছেই রাজা শোনেন হৈ হৈ ব্যাপার। সেই দুই ঘোড়ার জমাদার সকাল থেকেই কোথায় চলে গেছে হঠাৎ। কেউ আর তাদের কোথাও দেখতে পাচ্ছে না, কাউকে কিছু বলেও যায়নি। রাজা বুঝলেন অনুমানই ঠিক। এবার নিশ্চয়ই গন্ধ শুকে শুকেই তেপান্তরের মাঠে গিয়ে হাজির হবে। তা সেখানে তো বুড়ি আইমা আর ফুলটুসি রয়েছে। তবু রাজার মন কেমন করতে থাকে। একমাত্র আদরের মেয়ে বলে কথা। থেকে থেকে রাজার মনে নানান ভয় খেলা করতে থাকে। মন্ত্রী আর পুরোহিত এলো রাজার সঙ্গে দেখা করতে। তাদের তিনি সবই খুলে বললেন। মন্ত্রী বললেন, মহারাজ, আপনি রাজকন্যার জন্য মোটেও ভাববেন না, সে সেখানে ভালোই থাকবে। পুরোহিত বললেন, মহারাজ, সেই বুড়ির ঘরে দাঁড়ে বসা যে শালিক পাখি, সে সত্যযুগের শুষ্ক পাখি। ভূত ভবিষ্যৎ সব কিছু সে জানে। আমাদের রাজকন্যা তার দয়ায় বিপদ মুক্ত হবেন। এদিকে তেপান্তরের মাঠের মাঝখানে সেই তাল গাছের নিচে গভীর রাতে দুই পিশাচ গিয়ে দাঁড়ালো। তাদের আকারও সেই এক ঠেঙে দাঁড়ানো ঢেঙা তাল গাছের মতো। ফোঁস ফোঁস সাপের গর্জনের মতো নাকের নিঃশ্বাসের ঝড় বইছে। দপদপে আগুনের গোলার মতো চোখ। তারা চোখ পাকিয়ে তাকিয়ে আছে বুড়ির ঘরের দিকে। এক পিশাচ বলল,
ঢুকবো কি করে? বুড়ি যে ঘর বন্ধ করে রেখেছে মন্ত্র দিয়ে। ওই তো ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রাজকন্যা খাট আলো করে শুয়ে আছে। অন্য পিশাচ বলল, রাত শেষ হবার আগেই ওই খাট শুদ্ধ নিয়ে পালাতে হবে। কি উপায় করা যায় বল দেখি। দুই পিশাচে মিলে এমনই নানা জল্পনা কল্পনা করতে লাগলো। তারপর একজন বলল, এক কাজ করি, আয় মাটি ফুঁড়ে তলা দিয়ে সুড়ঙ্গ করে ঘরে গিয়ে ঢুকি, তারপর সেই সুড়ঙ্গ দিয়েই চলে আসব। তোমার মতলব আমি ঠিক বুঝতে পেরেছি। নিজে রাজকন্যাকে নিয়ে শটকান দিতে চাইছো তো? ও সব হবে না, রাজকন্যাকে আমার চাই। তবে রে, এখনই দাঙ্গা শুরু করছিস? অত যদি সাধ তবে ঢোক না ঘরে গিয়ে, আমি বুদ্ধিটা বাতলালাম বলে তো। বলতে বলতে দুজনে লেগে গেল জোর ঝগড়া। তার থেকে আঁচড়া আঁচড়ি, কামড়া কামড়ি, মার দাঙ্গা করতে করতে শেষে আবার দুজনেই রফা করে নিল। একজন বলল, বেশ, তবে তুই আগে ঢোক। আর একজন বলল, না, তুই আগে ঢোক। তখন প্রথম পিশাচ গুটি গুটি পায়ে বুড়ির ঘরের পেছনটায় গিয়ে ধমাস করে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে ঘা মারল। সঙ্গে সঙ্গে বিশাল এক গর্ত। আরও দুবার অমনি করে গোড়ালির ঘা মারতেই গর্ত বেশ বড়সড় হয়ে গেল। তখন সে একবার পিছনের সঙ্গীর দিকে তাকিয়ে দেখল। তারপরই সরাত করে গর্তের মধ্যে ঢুকে গেল। মাটির তলায় ঢুকে ওখানে কি করলো কে জানে। খানিক পরেই দেখা গেল কুড়ের মেঝে ফুঁড়ে ঘরের ভেতরে গিয়ে দাঁড়িয়েছে। রাজকন্যা খাট আলো করে শুয়ে আছে। ঘরে সে একা। পিশাচ তার আগুন গোলা চোখ ঘুরিয়ে ঘরের চারপাশটা আগে দেখল, তারপর খাটের দিকে দুপা এগুলো। মনে মনে বলল, বুড়ি ঘর বন্ধ করে রেখেছে, খাট শুদ্ধ বেরুনো যাবে না, রাজকন্যাকে কোলে নিয়েই বেরুতে হবে। ভাবতে ভাবতে সে ঘুমন্ত রাজকন্যার দিকে এগুলো। যেমনি না উবু হয়ে সে রাজকন্যাকে দেখতে যাবে, অমনি দমাস করে তার পিঠে পড়ল লাঠির ঘা। বুড়ি আইমা ঘরের কোণে এমনভাবে লুকিয়েছিল যে পিশাচ তাকে মালুম করতে পারেনি। লাঠির ঘা পিঠে পড়তে না পড়তেই পিশাচের অত বড় ঢ্যাঙা শরীরটা কুঁচকে এতটুকু হয়ে গেল। টু শব্দটি পর্যন্ত করতেই পারল না। প্রাণ হারিয়ে খাটের পাশে পড়ে গেল। বুড়ি বাঁ হাতের দুই আঙুলে পায়ে ধরে টেনে পিশাচের ছোট্ট শরীরটা খাটের তলায় নিয়ে গিয়ে একটা ঝুড়ি চাপা দিয়ে দিল। তারপর আবার লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল আগের মতো। এদিকে অন্য পিশাচটা তো বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, ভাবছে এই বুঝি রাজকন্যাকে নিয়ে এসে বেরিয়ে আসে, আর বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তার গলাটা টিপে ধরবে, তারপর আর পাইগে রাজকন্যাকে নিয়ে সে উধাও হয়ে যাবে। এইসব ভাবছে আর পায়চারি করছে গর্তের মুখে। দেখতে দেখতে রাতও শেষ হওয়ার মুখে। দেরি হতে দেখে এবারে পিশাচটার মনে হলো, তাই তো, বেটা শয়তান নিশ্চয়ই ফাঁকতালে চোখে ধুলো দিয়ে রাজকন্যাকে নিয়ে পালিয়েছে। তবে রে বেটা, সঙ্গে সঙ্গে সে গর্তের মধ্যে ঢুকে গেল সরাত করে। তারপর ঘরের ভেতরে দাঁড়িয়ে দেখে, কই, কেউ নেই তো। রাজকন্যা তো দিব্যি খাটে শুয়ে। তবে বেটা গেল কোথায়? ঘরের চারপাশে ভালো করে তাকিয়ে দেখল, না, কেউ কোথাও নেই। কিন্তু সেই বুড়ি, সে গেল কোথায়? ঘরে বুড়ি নেই কেন? যা পাজি বুড়ি, তুকতাকে জম, কি দিয়ে কি করে ফেলেছে তা কে বলতে পারে। সে ৭-৫ ভেবে কি ঠিক করলো কে জানে। রাজকন্যার খাটের দিকে সে আর গেল না। চুপচাপ দাঁড়িয়ে কি যেন কান পেতে শুনতে লাগলো। ঘর নিঝুম, কেবল রাজকন্যার ঘুমের শব্দ হচ্ছে। পিশাচ তাই কান পেতে শুনতে লাগলো।
এমন সময় হঠাৎ ফুলটুসির গলা ঝনঝন করে বেজে উঠল। কিরে, অমন করে কি দেখছিস? রাজকন্যাকে কোলে তুলে নে, পালা না তাড়াতাড়ি। পিশাচটা চমকে উঠে পাখিটার দিকে তাকালো। অন্ধকারে তার চোখ জ্বলছে যেন প্রদীপ। পিশাচ বলল, ও তুই এখানে? আমি তো তোকেই খুঁজে বেড়াচ্ছি রে। তাই তো বলি, ঘর একেবারে ফাঁকা কেন? তা বুড়ি, তুই তো বড্ড কায়দা জানিস, পাখি সেজে ঘাপটি মেরে আছিস। দাঁড়া, গলার নলিটা ছিঁড়ে এক্ষুনি মজা দেখাচ্ছি। এই না বলে রাগে দাঁত কড়মড় করতে করতে যেই সে এগুতে যাবে, অমনি দমাস করে লাঠির ঘা পড়ল তার পিঠে। অমনি যা হবার তা হলো। তার অমন ঢ্যাঙা শরীরটা কুচকে এতটুকুন হয়ে গেল। বুড়ি আইমা তেমনই বাঁ হাতের বুড়ো আঙুলে করে তার তর্জনী দিয়ে টেনে পিশাচের শরীরটা খাটের তলায় নিয়ে গিয়ে ধামা চাপা দিল। বুড়ির মুখে তখন ফুটফুটে ফটিক জ্যোৎস্না মাখা হাসি। সে এগিয়ে গিয়ে রাজকন্যার পাশে বসল। অমনি ফুলটুসি বলে উঠল, আইমা, এবার ওকে জাগাও, ও উঠে দেখুক। কি বলছিস তুই? ওগুলো এখুনি নিয়ে মাটি চাপা দিতে হবে, আর ওদের শরীর দেখলে রাজকন্যার অকল্যাণ হবে। তা কখনো দেখতে হয়? ফুলটুসি এবার বলে উঠল, তাহলে আর 7 দিন রাখবার দরকারটা কি বাপু? ওকে বাড়িতেই পাঠিয়ে দাও। তাই ভালো, তুই সকালে গিয়ে রাজাকে খবরটা দিয়ে আয়। বলতে বলতে বুড়ি আইমা ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর খানিকটা দূরে এসে মাটিতে একটা লাঠি দিয়ে কি আঁকিবুকি করলো, অমনি সেখানে একটা গর্ত হয়ে গেল। বুড়ি এরপর গিয়ে ঘর থেকে পিশাচের শরীর দুটো টেনে এনে গর্তে ফেলে দিল। আপনা থেকেই গর্তটা আবার বুজে গেল। পরদিন সকালে রাজা সূর্যকেতু দরবারে এসে বসেছেন। রাজকন্যা বাড়ি নেই, তার কথা বারবার মনে পড়ছে। সে এখন কেমন আছে, কি করছে, কে জানে। এই ভেবে রাজার মন অত্যন্ত বিষণ্ণ। মন্ত্রী আর পুরোহিত পাশে বসে। এমন সময় ফুরুত করে একটা শালিক পাখি রাজার সিংহাসনের চূড়ায় এসে বসল। রাজা তাকিয়ে একবার দেখলেন, কিন্তু শালিক পাখি তাকে আর কি বলবেন। ফুলটুসিকে চিনতে পারলেন না। রাজা, আমি ফুলটুসি গো, চিনতে পারোনি? রাজা চমকে ওঠে। এবারে ভালো করে তাকিয়ে দেখলেন। ফুলটুসি আবার বলে উঠল, তা যাকগে, শোনো, তোমার মেয়েকে নিয়ে এসো গে। বুড়ি আইমা আমাকে পাঠিয়ে দিল। রাজা আনন্দে উত্তেজনায় সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে বললেন, ফুলটুসি, আর সব খবর ভালো তো? ফুলটুসি বলল, সব খবরই ভালো। সেই দুটা বেটা পিশাচ কাল রাতেই ঠিক খুঁজে খুঁজে গিয়ে হাজির হয়েছে, আর বুড়ি আইমাও তৈরি হয়েই ছিল। ব্যাস, আজ দুটোকেই কবর দিয়ে দেওয়া হয়েছে। তোমার বিপদ কাটলো, মেয়েকে বাড়ি নিয়ে এসো, তোমার রাজ্যে আবার শান্তি ফিরে আসবে, আর ভয় নেই তোমার। বলেই ফুলটুসি ফুরুত। রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রীবর, এক্ষুনি রাজকন্যাকে আনতে যাব। দোলা, চৌদলা, পাইক, বরকন্দাজ সব তৈরি করুন। সঙ্গে সঙ্গে আনন্দে সাড়া পড়ে গেল রাজবাড়িতে। ক্রমে তা ছড়িয়ে পড়ল রাজ্যময়। রাজ্যে আবার শান্তি ফিরে এলো।